বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও বাদ যায়নি এর ভয়াল থাবা থেকে। করোনার সব খবর ও আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট। সাথে আছে আমি টিনা নন্দী। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও 6,000-এর বেশি প্রাণহানি রেকর্ড করা হলো। এর মাঝে যুক্তরাষ্ট্রেই 2,000-এর অধিক মানুষ মারা গেছে করোনা ভাইরাসে। এই দিন সারা বিশ্বে নতুন করে 1 লাখের মতো মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি। যুক্তরাষ্ট্রেই শনাক্ত হয়েছেন 35,000-এর বেশি কোভিড-19 পজিটিভ রোগী। অন্যদিকে ব্রিটেনে কয়েকদিন প্রাণহানি কিছুটা কমলেও শনিবার সেটি বেড়ে দাঁড়ায় 8 শতাধিকে। অবশ্য ইউরোপের দেশগুলোয় অনেকটাই কমে এসছে মৃত্যু। সব মিলিয়ে 24 ঘন্টায় 1,500-এর মতো প্রাণহানি দেখেছে এই মহাদেশ। বিশ্বজুড়ে এখন পর্যন্ত 2,03,000-এর বেশি মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। আক্রান্ত 29,20,000-এর বেশি। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে চিকিৎসায় করোনামুক্ত রোগীদের স্বাস্থ্য সার্টিফিকেট দেওয়াও ঝুঁকিপূর্ণ, কেননা আবারও আক্রান্ত হতে পারে পুরনো রোগী। কোভিড-19 চিকিৎসার অন্যতম দিক হল পরীক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবর এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছে। এ ব্যাপারে মধ্যপ্রাচ্য, আফ্রিকার দেশগুলো এখন উদাসীন। আরেকটি বিষয় হলো করোনা আক্রান্ত রোগীদের খুব দ্রুত সুস্থতার সার্টিফিকেট দিচ্ছে কয়েকটি দেশ, যা উল্টো ঝুঁকির মধ্যে ফেলছে গোটা বিশ্বকে। তাতে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 4 প্রবাসী বাংলাদেশি। তারা সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। তারা হলেন বাবলি নেওয়াজ, মিজানুর রহমান, মহিউদ্দিন মিয়া ও ফরিদ আহমেদ সাইদুল। এই নিয়ে নিউ ইয়র্কে মোট 183 বাংলাদেশের মৃত্যু হলো প্রাণঘাতী এই মহামারীতে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো 199 জনে। বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক প্রবাসী বাংলাদেশি। দর্শক, যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্রসঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডক্টর সিনহা মনসুর। ডক্টর সিনহা, আপনাকে স্বাগত জানাই। শুরুতেই জানতে চাই, যুক্তরাষ্ট্রে সংক্রমণ যেহেতু বেড়েই চলেছে, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াই এর কারণ কিনা, আর কোভিড-19 রোগীদের মৃত্যু ঝুঁকি কিছুটা কমানো গেছে কিনা? বর্তমানে সংখ্যাটা একটু কমেছে, কারণ না ডক্টর সিনহা, আপনি কি শুনতে পাচ্ছেন? যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসা সেবা কিংবা কঠোর পদক্ষেপ নিয়েও করোনা যেহেতু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এই পরিস্থিতি থেকে বাংলাদেশের শিক্ষণীয় কি মনে করছেন? বাংলাদেশের রোগগুলোকে ডক্টর সিনহা মনসুর, ধন্যবাদ আপনাকে। যতটুকুন যা বুঝতে পারলাম, পরবর্তী সংবাদে যাই। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে প্লাজমা থেরাপিও। এর মাধ্যমে করোনামুক্ত ব্যক্তির শরীর থেকে অ্যান্টিবডি সংগ্রহ করে প্রয়োগ করা হচ্ছে মৃত্যু পথযাত্রী রোগীকে, যাতে সুফল মিলেছে বলেই অভিমত নিউ ইয়র্ক এলমহার্ট হসপিটালের সিনিয়র চিকিৎসক ডক্টর ওমর আশরাফের। চিকিৎসার ক্ষেত্রে নতুন আমরা শুরু করেছি প্লাজমা থেরাপি, যেটা হচ্ছে সুস্থ হয়ে যাওয়া রোগীদের শরীর থেকে নেওয়া প্লাজমা, সেখান থেকে অ্যান্টিবডি আইসোলেট করে সেটাকে আমরা ইনফিউশন করছি মৃত্যু পথযাত্রী রোগীদের। এবং এটা শুরু হয়েছে এই সপ্তাহ থেকে নিউ ইয়র্কে, এবং আমাদের হসপিটালে প্রচুর পেশেন্টকে আমরা দিয়েছি এবং আমরা সুফল পাচ্ছি। এখনো পর্যন্ত যতজনকে আমরা এই প্লাজমা থেরাপি দিয়েছি তাদের কেউই মারা যান নাই। ভ্যাকসিন অবশ্যই তৈরি হবে, কিন্তু সেটা সময় আপেক্ষ। সুখবর হলো ক্যালিফোর্নিয়াতে অলরেডি ট্রায়াল শুরু হয়েছে। মডার্না ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি করা একটা ভ্যাকসিন, যেটাকে আমরা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন বলি। এই ভ্যাকসিনটা টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স
এবং এটা খুব নিরাপদ হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং এটা যদি কার্যকরী হয় তাহলে আমরা বাই নেক্সট ইয়ার এটা শুরু করতে পারবো। জানুয়ারিতে প্রথম যখন মৃত্যুর খবর আসে তখন হয়তো কারো কল্পনায়ও আসেনি 2 লাখ মানুষের প্রাণ কেড়ে নেবে এই করোনা ভাইরাস। মৃতের সংখ্যা 1000 পৌঁছতে যেখানে লেগেছিল 1 মাস, সেখানে গত 15 দিনেই 1 লাখ মানুষের মৃত্যু হয়েছে কোভিড-19-এ। শুধু চলতি মাসেই এখন পর্যন্ত মৃত্যু 1.5 লাখের বেশি মানুষের। বিশ্ববাসীর অসহায় জিজ্ঞাসা, আর কতদিন চলবে এই ভয়াবহতা? সময় মাত্র 4 মাস, পুরো পৃথিবীকে পাল্টে দিয়েছে এক অদৃশ্য ভাইরাস। উৎপত্তিস্থল উহানে যখন বিস্তার শুরু হলো তখন কেউ কল্পনাও করেনি করোনা ভাইরাসের ব্যাপকতা হবে এতটা ভয়াবহ। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপে স্থবির পুরো বিশ্ব। টানা লকডাউন, জরুরি অবস্থা, চলাচলে কড়াকড়ি, কোনো কিছুই প্রতিহত করতে পারেনি করোনা ভাইরাসকে। 11 জানুয়ারি কোভিড-19-এ প্রথম প্রাণহানি হয়। চীন থেকে ভাইরাসটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে 30 জানুয়ারি বিশ্বজুড়ে সতর্কতা জারি করে WHO। ভাইরাসের প্রথম প্রাণহানির 1 মাসের মাথায় যেখানে মৃত্যু 1000 ছোঁয়ে, সেখানে মাত্র 1.5 মাসে মৃতের সংখ্যা ছাড়ায় 50,000। এরপর যেন সময়ের সাথে সাথে জ্যামিতিক হারে বাড়তে থাকে প্রাণহানি। মাত্র 8 দিনে দ্বিগুণ হয়ে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়ায় 10 এপ্রিল। এর 1 সপ্তাহের মাথায় সংখ্যা দাঁড়ায় 1.5 লাখে। পরের 8 দিনে মৃতের সংখ্যা ছাড়ালো 2 লাখ। এই পরিস্থিতির কারণ হলো ভাইরাসটির মৌলিক গঠন এখনও আমরা খুঁজে পাইনি। এমনকি এই ভাইরাস ল্যাবে কৃত্রিমভাবে তৈরি কিনা সেই প্রমাণও মেলেনি। এই সংকট থেকে পার হতে হলে সব দেশের গবেষক এবং বৈজ্ঞানিকদের একসাথে কাজ করার বিকল্প নেই। চীন থেকে ভাইরাস সংক্রমণের কেন্দ্র হয়ে ওঠে ইউরোপ। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যু আর সংক্রমণ। 22 ফেব্রুয়ারি ইতালিতে প্রথম মৃত্যুর 1 মাস যেতে না যেতেই মৃতের সংখ্যা দেশটি ছাড়িয়ে যায় চীনকে। এরপরে রয়েছে প্রতিবেশী স্পেন আর ফ্রান্স। তবে সব রেকর্ড ছাড়িয়ে প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যা প্রথম 10,000 ছাড়াতে 1 মাস সময় নিলেও তা দ্বিগুণ হয় মাত্র 5 দিনে। আর 20 থেকে 32,000-এর কোঠা ছাড়াতে সময় নেয় 4 দিনেরও কম। তার মাত্র 1 সপ্তাহের মাথায় প্রাণহানি ছাড়ায় 50,000। বিশ্লেষকদের সংখ্যা, যুক্তরাষ্ট্র ইউরোপের পর এশিয়া হতে পারে ভাইরাসটির পরবর্তী কেন্দ্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর করোনা পরিস্থিতি জানতে চাই একটু। সেই চিত্র জানাতেই আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী শাকিল হাসান, যিনি বিজয়নগর এলাকা থেকে রয়েছেন আমাদের সাথে যুক্ত। শাকিল, শুরুতেই জানতে চাই, যেখানে আপনি রয়েছেন সেখানে শারীরিক দূরত্ব নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর কতটা তৎপর রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা কতটা রয়েছে? টিনা, লকডাউন বা সরকারি সাধারণ ছুটি কোনো কিছুই আসলে সাধারণ মানুষকে রাস্তায় বের হওয়া থেকে আটকাতে পারছে না। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য রিক্সা কিন্তু আজকে রাস্তায় নেমেছে, এবং একই সঙ্গে অনেক মানুষও, ব্যক্তিগত গাড়ি তো রয়েছেই, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গাড়ি, ট্রাক, কাভার্ড ভ্যান সেগুলো চলছে। এবং খুব স্বাভাবিক, মানুষজন ঘর ছেড়ে বাইরে বের হতে শুরু করেছেন, কিন্তু চিকিৎসকরা কিন্তু বারবার করে বলছেন ঘরে থাকতে হবে, কারণ করোনা ভাইরাস সংক্রমণ রোধের জন্য ঘরে থাকার কোনো বিকল্প নেই, শারীরিক দূরত্ব নিশ্চিত করার কোনো বিকল্প নেই। চিকিৎসকরা এমনটাই বারবার বলছিলেন। সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন। তবে আমি রাজধানীর যে কয়েকটি এলাকায় ঘুরলাম, শাহবাগ, বাংলা মোটর, কারণ বাজার, মগবাজার, মালিবাগ, মৌচাক, মৎস্য ভবন, প্রেস ক্লাব, কোনো এলাকায় কিন্তু তল্লাশি দেখিনি। আগে কিন্তু বেশ কয়েকদিন তল্লাশি ছিল, এবং সেই তল্লাশি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা অপ্রয়োজনীয় ঘর থেকে বের হচ্ছিলেন তাদেরকে জেরা করছিলেন। কিন্তু আজকে খানিকটা ঢিলেঢালা ভাব আমি দেখতে পাচ্ছি। এখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি আমার এখন পর্যন্ত সকাল থেকে চোখে পড়েনি। তবে আর্মির একটি, সেনাবাহিনীর একটি গাড়ি, টহল গাড়ি, সেটি গিয়েছে। পুলিশের বেশ কয়েকটি টহল গাড়ির দেখা আমি পেয়েছি। কিন্তু কড়াকড়িভাবে যে সাধারণকে ঘরে রাখা বা রাস্তায় বেরোনোর বন্ধের যে পদক্ষেপ, সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। টিনা। শাকিল, অনেক ধন্যবাদ।
আজ থেকে শিল্প এলাকায় সীমিত আকারে খুলেছে বেশ কিছু পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন অনেক শ্রমিক। এর আগে শনিবার এফবিসিসিআই এর ব্যবসায়ী নেতাদের বৈঠকের পরে এই সিদ্ধান্ত আসে। শিল্প মালিকরা জানান, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের শর্তে তাদের সীমিত আকারে কারখানা খোলার অনুমতি দিয়েছে সরকার। দেশের অর্থনীতি সচল রাখতে ঢাকা মেট্রোপলিটন এলাকা ও নারায়ণগঞ্জের কিছু নিটওয়্যার কারখানা খুলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, প্রথম দফায় উৎপাদন ক্ষমতার 30% চালু হবে। পর্যায়ক্রমে সাভার, গাজীপুর সহ অন্যান্য এলাকার কারখানা খুলবে। তবে সকাল থেকে প্রায় সব শিল্প এলাকায় পোশাক কারখানা খোলার প্রস্তুতি দেখা গেছে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধির গাইডলাইন তৈরি করে দিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ। এতে বলা হয়, ঢাকার বাইরে থাকা শ্রমিকরা কাজে আসতে পারবেন না, শুধু আশেপাশে থাকা শ্রমিকরাই কারখানায় আসতে পারবেন। যেহেতু স্বল্প পরিসরে হলেও পোশাক কারখানা চালু হচ্ছে, সেই খবরই জানবো সরাসরি। আমাদের সাথে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছেন। শুরুতেই যাই সাভার থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। শুরুতেই যেটি জানতে চাই, আপনি যেখানে রয়েছেন সেখানের কটা কারখানা খুলেছে বলে জানতে পেরেছেন আজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি জানতে চাই, এগুলো সবই রপ্তানিমুখী কিনা? টিনা, আসলে আজকে আশুলিয়া এবং সাভার শিল্পাঞ্চলের বেশ কিছু পোশাক কারখানা কিন্তু খুলেছে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না একেবারে স্পেসিফিক সংখ্যা যে কতগুলো পোশাক কারখানা খুলেছে। তবে শ্রমিক সংগঠন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সাথে যেটা কথা বলে জেনেছি যে বেশ কিছু পোশাক কারখানায় কিন্তু তারা উৎপাদন শুরু করেছে। তবে যেটা বিষয় সেটি হচ্ছে যে বিজিএম এর বৈঠক থেকে যে বিষয়টি বলা হয়েছে যে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যে কারখানা খুলে দেওয়ার কথা, সেই কারখানাটিগুলো কিন্তু শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে না বলে কিন্তু শ্রমিকরা অভিযোগ করেছেন। তারা বলছেন যে আগে যেভাবে তারা কারখানায় প্রবেশ করতো, আজও কিন্তু ঠিক সেই একইভাবে তারা কারখানায় প্রবেশ করেছেন। শুধুমাত্র মাস্ক ব্যবহার এটি তারা বাড়তি হিসাবে রেখেছেন। একটি বিষয়টি না, আসলে যে বিজিএম এর আরেকটি কথাই কিন্তু তারা বলছেন যে বিজিএমএ গতকালকে রাত্রে বৈঠকের যে বলেছিল যারা ঢাকার বাইরে রয়েছে তাদেরকে ঢাকার ভেতরে প্রবেশ করার তেমন দরকার নেই। এই বিষয়টি নিয়ে কিন্তু শ্রমিকদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা যেটা বলছিলেন যে আসলে তারা তাদের কারখানা থেকে কিন্তু বলা হয়েছে যে তারা যেন কারখানায় কাজে যোগদান করেন, আর এই যোগদান করার জন্য কিন্তু তারা নানা বিড়ম্বনার পর অবশেষে কর্মস্থলে এসে যোগ দিয়েছেন। টিনা, নিপু, ধন্যবাদ আপনাকে। আমরা একটু গাজীপুরে চলে যাই, সেখান থেকে সহকর্মী পলাশ প্রধান আমাদের সাথে রয়েছেন। পলাশ, নিপু যেমনটি বলছিলেন, সাভারে ঠিক কটা পোশাক কারখানা খুলেছে সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে না বলে অনেকেই বলেছেন। আপনি যেখানে রয়েছেন সেখানে কটা কারখানা খোলা হলো নিশ্চিতভাবে বলতে পারেন কিনা? বেতন ভাতা সেখানে পরিশোধ করা হচ্ছে কিনা, এবং স্বাস্থ্যবিধি সেখানে নিশ্চিত করা গেছে কি? জি টিনা, এটি শুধু সাভারই নয়, এটি গোটা শিল্প অঞ্চল যেগুলিতে যে জেলা রয়েছে সেগুলো কিন্তু একই রূপে হচ্ছে। যদি আমার পিছনে একটু দেখায় যে টিনা, যে দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কিন্তু এক প্রকারে বলা চলে আতঙ্কে বিরাজ করার পরে কিন্তু তারা কিন্তু কাজে যোগদান করার জন্য আসছিল। তাদেরকে বলা হয়েছিল যে আজকে তাদেরকে বেতন ভাতা দেওয়া হবে, সেই আলোকে তারা প্রতিষ্ঠানের সন্নিকটে এসে দেখে তাদের প্রতিষ্ঠানের কর্তৃক তাদেরকে একটি নোটিশ ঝুলানো দেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য তাদের প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। সেই কারণে কিন্তু তারা সকাল থেকে এখানে তারা আন্দোলন করে আসছে। তারা বলছে যদি প্রতিষ্ঠানটি বন্ধ হয় সেক্ষেত্রে তাদের বেতন ভাতা অর্থাৎ যেগুলো তারা পাওনা রয়েছে সেগুলো দিয়ে যেন তাদেরকে বিদায় করা হয়, অন্যথায় তারা এই প্রতিষ্ঠানের সামনে থেকে তারা কোনো মতে তারা এখান থেকে যাবে না। আরেকটি বিষয় বলে রাখি টিনা, যে এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের জন্য কিন্তু গাজীপুরে এক প্রকার আতঙ্কই রয়েছে। কেননা এই শিল্প প্রতিষ্ঠানে যে শ্রমিকগুলি রয়েছে সেই শ্রমিকগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণের যেটা সেখানে সতর্ক, এবং এই করোনা ভাইরাস সম্পর্কে কিন্তু তারা তেমন এখনো সচেতন নয়। আর এই যেই কারণে কিন্তু এক প্রকারে আতঙ্ক চলছে, কারণ তারা অধিকাংশ লোক যদি তারা মাস্ক, হাতের হ্যান্ড গ্লাভস এবং স্যানিটাইজার সহ তেমন কিছু কিন্তু তারা এখনো বুঝছে না। তারা বুঝছে যে তাদের যে পেটের যে ক্ষুধার নিবারণ, সেই নিবারণ না মিটানো পর্যন্ত কিন্তু তারা করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্ক নয়। তাছাড়া আমরা এখানে যে গাজীপুরের যে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি এবং শিল্প ইন্ডাস্ট্রিজ পুলিশ যে রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে মালিক পক্ষের সাথে এখনো তারা পুরোপুরিভাবে তারা সমঝোতা বা সমন্বয় করতে পারছে না। আর এই যে কারণে গাজীপুরে এক প্রকার আতঙ্কে রয়েছে। টিনা, পলাশ, ধন্যবাদ আপনাকে।
মহামারীর মধ্যেই এসছে রমজান, সব মিলিয়ে দাম বেড়েছে নিত্যপণ্যের। বাজার পরিস্থিতি জানবো এই মুহূর্তে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে যাচ্ছি। তিনি রয়েছেন কারওয়ান বাজার এলাকায়। রবিন, নিত্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে কিনা শুরুতেই জানতে চাই, এবং প্রত্যেক দিনের মতো আজও কি দেখছেন? শারীরিক দূরত্ব মেনে চলার ব্যাপারে মানুষ কতটা সচেতন, সেই প্রবণতা এখনো তৈরি হয়েছে তাদের মধ্যে? টিনা, শুরুতে একটু বলতে চাই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম সেটা কিন্তু লাগাম ছাড়া, এবং দোকানিরাই বলছেন যে দাম আসলে প্রচুর বেড়ে গেছে এবং কিছু কিছু পণ্যের ক্ষেত্রে প্রায় দ্বিগুণও হয়ে গেছে। যেমন একজন দোকানে বলছিলেন যে মোটা ডাল যেটির দাম 50 টাকা ছিল সেটির দাম আসলে 100 টাকা হয়ে গিয়েছে। এর বাইরে চাল ডাল তো রয়েছেই, সেই সঙ্গে যে রমজানে যেই সব পণ্যগুলো সাধারণত অতিমাত্রা ব্যবহৃত হয়, যেমন ছোলা থেকে শুরু করে মশলা, সবগুলো পণ্যেরই কিন্তু দাম বেড়েছে এবং সেই জন্য চাহিদার কথা বলছেন তারা অনেক ক্ষেত্রেই, অর্থাৎ একসঙ্গে অতিরিক্ত পণ্য কেনার যে প্রবণতা সেটির কারণেই মূলত আসলে এই ধরনের দাম বৃদ্ধির কথা বলা হচ্ছে। যদিও বা এই মূল্য নিয়ন্ত্রণের জন্য আরও প্রায় 3 মাস আগেই সরকারের তরফ থেকে 10টি সংস্থাকে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল, র্যাবের ভ্রাম্যমাণ আদালত, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এরকম প্রায় 10টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেন বাজার নিয়ন্ত্রণে তারা মাঠে কাজ করেন, এবং সেসব সংস্থাগুলো কাজও করছে অনেক ক্ষেত্রে, কিন্তু তারপরেও কোনোভাবেই আসলে মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এটি হচ্ছে অনেকটা মুদি দোকানের যেসব পণ্যগুলো রয়েছে সেসব ক্ষেত্রে। অন্যদিকে যদি কাঁচা বাজারের কথা বলতে চাই, সবজি বাজারের ক্ষেত্রে, সেক্ষেত্রে খানিকটা একই রকম পণ্যের দামই রয়েছে। এবং এই কারওয়ান বাজারের ক্ষেত্রে যদি বলতে চাই, কারওয়ান বাজারের যে কাঁচা বাজারটি ছিল সবজি বাজার, সেটি কিন্তু স্থানান্তরিত হয়ে চলে গিয়েছে সরকারি বিজ্ঞান কলেজের সামনে দিয়ে তেজগাঁও লিংক রোড রেল স্টেশন পর্যন্ত এই সড়কটায়। এবং এরকম ঢাকা সিটি কর্পোরেশনের 2 সিটি কর্পোরেশনের 28টি কাঁচা বাজারই স্থানান্তর করার কথা, কিন্তু যদিও এখনও সবগুলো কাঁচা বাজার আসলে স্থানান্তর করা সম্ভব হয়নি। অন্যদিকে এই সিটি কর্পোরেশনের আওতামুক্ত কিন্তু অনেকগুলো বাজারই রয়েছে যেগুলো আসলে স্থানান্তর করা, অর্থাৎ খোলা মাঠে কিংবা প্রশস্ত সড়কে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি। এবং যে সামাজিক দূরত্বের বিষয়টি বরাবরই উঠে আসছে, সেই বিষয়ে কিন্তু এখনও অনেক ক্ষেত্রে অসাবধানতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও জরুরি প্রয়োজনেই আসলে তাদের এই কেনাকাটার জন্য বাজারে আসে এরকমটি বলছেন তারা, তবে সতর্কতা অনেক ক্ষেত্রে মাস্ক, গ্লাভস সেসব ব্যবহারের প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করছি। টিনা। রবিন, ধন্যবাদ আপনাকে। করোনা মোকাবেলায় চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সেখান থেকে ফেরা বাংলাদেশি ইন্টার্ন চিকিৎসকরা। সরকার অনুমোদন দিলে একেবারে মাঠ পর্যায়ে কোভিড-19 রোগীদের সেবা দিতে প্রস্তুত তারা। সহকর্মী আহমেদ রেজা কথা বলেছেন চীন থেকে ফেরা এমন কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সাথে। আমি ইতোমধ্যে করোনায় আক্রান্ত। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সরবরাহ করা হচ্ছে সেগুলোর মান যেন একদম সুচারুরূপে পর্যালোচনা করা হয় এবং চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীর সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। বরিশালে কাজ করা ইন্টার্ন চিকিৎসককে ক্যারিয়ারের শুরুতেই দেখতে হলো করোনার এই মহাদুর্যোগ। সংক্রমণ বাড়তে থাকায় চ্যালেঞ্জের মুখে ফ্রন্টলাইনের যোদ্ধা চিকিৎসকরাও। কিছুটা অব্যবস্থাপনা আর সংকটে তাই কখনো কখনো কাজ করাটাই দুরূহ হচ্ছে। আবার এই নবীন চিকিৎসকদের কথাই ধরুন, করোনা সংক্রমণের শুরুতে চীনেই ছিলেন তারা, পড়াশোনাও সেখানে, তাই খুব কাছ থেকে দেখেছেন করোনা মোকাবেলায় চীনের কার্যক্রম। প্রতিটি কলোনির আশেপাশে হচ্ছে গিয়ে একটা মেডিকেল বুথ থাকতো, সেখানে গিয়ে হচ্ছে গিয়ে আমার যদি সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট এ ধরনের কোনো সিমটম থাকে তাহলে কিন্তু সেখানে গিয়ে একটা চেক আপ করার ব্যবস্থা থাকতো। যদি দেখা যেত যে আমি করোনা পজিটিভ, তখন কিন্তু গভর্নমেন্ট থেকে একটা ব্যবস্থা নেওয়া হতো, তাকে ইনফেকশিয়াস ডিজিজ হসপিটাল বলে একটা হসপিটাল থাকে চায়নাতে, সেখানে ট্রান্সফার করা হতো। চীনে কাজ করার কারণেই হয়তো সাহসটা বেড়েছে, তাই করোনা মহামারীতে প্রয়োজনে বাংলাদেশেও রোগীদের সেবা দিতে প্রস্তুত এই নবীন চিকিৎসকরা। প্রতি ঘন্টায় কয়জন ইনফেক্টেড হয়েছে, কোন এরিয়াতে হয়েছে, কোন লোকালিটিতে হয়েছে, মানে কোন স্থানে হয়েছে, আমরা এটা জানতে পারতাম। যে এটা জানার কারণে আমরা ওখান থেকে যাওয়া, ওই এরিয়া থেকে চলাফেরা বিরত রাখতাম। সবাই একটু যদি সচেতন হই তাহলে আশা করি যে বাংলাদেশে করোনা ভাইরাস বেশি বিস্তার লাভ করবে না, কারণ এটা ছড়াবে শুধুমাত্র আমাদের অবহেলা, আমাদের গাফিলতির জন্যই।
চীন থেকে আসা এসব ইন্টার্ন চিকিৎসকদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় স্বাস্থ্য অধিদপ্তরও। তাদের যে অভিজ্ঞতারা চায়নাতে এখন নিয়ন্ত্রণে চলে আসছে এবং সেই অভিজ্ঞতা যদি কাজে লাগিয়ে আমাদের সাথে একসাথে মিলে কাজ করতে চাই, অবশ্যই এটা আমাদের জন্য অনেক একটা ভালো খবর এবং আমরা এই জিনিসটাকে সাধুবাদ জানাচ্ছি। যারা বাংলাদেশে আছেন তারা যদি মাঠ পর্যায়ে কাজ করেন আমাদের সাথে, সেটা অবশ্যই ভালো জিনিস। সমন্বিত প্রচেষ্টা আর সচেতনতায় বৈশ্বিক এই মহামারী কাটিয়ে ওঠা সম্ভব বলে বিশ্বাস চিকিৎসকদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কেবল হাত ধোয়া আর মাস্ক ব্যবহারেই করোনা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক। তাদের মতে ঘরের বাইরে যাওয়া বা বাজার করা মানেই সংক্রমিত হওয়া নয়। দরজার হাতল, ক্রেডিট কার্ড, লিফটের বাটন স্পর্শ করার পর অবশ্যই হাত ধোয়ার পরামর্শ তাদের। গুরুত্ব দিয়েছেন ওয়াইপস বা ভেজা টিস্যু দিয়ে মোবাইল ফোন পরিষ্কারের ওপর। করোনা ভাইরাস নিয়ে ভীত নয় এখন এমন মানুষ পাওয়া কঠিন। বেশিরভাগ দেশে লকডাউন চললেও জরুরি প্রয়োজনে বাইরে যেতে হচ্ছে অনেককে। সংক্রমণের ঝুঁকিও এ সময় বেশি। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বলছেন বাইরে বেশি সতর্ক থাকা দরকার কেনাকাটায়। অসচেতনতায় ক্রেডিট কার্ড থেকে ছড়াতে পারে ভাইরাস। ক্রেডিট কার্ড সহজে সংক্রমণের কারণ হতে পারে। দোকানে এটা যার হাতে দিচ্ছেন তার কাছ থেকে আসতে পারে ভাইরাস। দোকানে আরেকটি ঝুঁকিপূর্ণ জায়গা হলো কার্ড ব্যবহারের পজ মেশিন, যেখানে আপনি পিন নম্বর দেন আরো শত শত মানুষের সংস্পর্শ লাগে সেখানে। লিফটের বাটন, দরজার হাতল, গাড়ির ডোরনব সহ দৈনন্দিন চলাচলে হাতের স্পর্শ লাগে এমন বেশ কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকার তাগিদ বিশেষজ্ঞদের। তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মোবাইল ফোন জীবাণুমুক্ত রাখার ওপর। ফোনের বিষয়টি অনেক সময় আমরা অবহেলা করি। অন্য অনেক কিছু জীবাণুমুক্ত করলেও ফোনের কথা ভুলেই যাই, অথচ দিনে অনেকবার এটা মুখের সংস্পর্শে আসে। সংক্রমণের ঝুঁকি এড়াতে তাই ওয়াইপস বা যে কোনো ধরনের জীবাণুনাশক দিয়ে ফোন পরিষ্কার করতে পারেন। এই বিশেষজ্ঞরা মনে করেন ঘরে অলস বসে না থেকে হালকা জগিং কিংবা শরীরচর্চা মানুষকে উৎফুল্ল রাখবে। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে পারলে পার্কে বা রাস্তায় জগিংয়েও কোনো সমস্যা দেখেন না তারা। কোনো দেশ জগিংও নিষিদ্ধ করেছে। আমি মনে করি এটার দরকার নেই, কারণ আপনি সচরাচর কারো খুব কাছে গিয়ে জগিং করেন না। বরং নিরাপদ দূরত্ব রেখে জগিং আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে এই সময়ে। মার্কিন এই ভাইরাস গবেষকরা বলছেন বাইরে যা কিছু স্পর্শ করুন, ঠিকমতো হাত ধোয়া গেলেই ঝুঁকিমুক্ত থাকা সম্ভব। অপরিষ্কার হাত মুখে স্পর্শ করা যাবে না। করোনা ভাইরাসটির বৈশিষ্ট্য হলো এটা যখন কোথাও পড়ে সেখানেই পড়ে থাকে। আপনি নিজ থেকে সেটা স্পর্শ না করলে ঝুঁকি নেই, তাই ভালোভাবে হাত পরিষ্কার রাখতে হবে। শ্বাস প্রশ্বাস আর হাত এই দুটি বিষয়ে সচেতন থাকতেই হবে। মাস্ক থাকলে শ্বাস প্রশ্বাসের ব্যাপারে আপনি নিশ্চিন্ত। তার চেয়েও বেশি দরকার হাত ধোয়া, কারণ যে কোনো জায়গা থেকে ভাইরাস বহন করতে পারে সে। এই বিশেষজ্ঞরা মনে করেন ভিড়ের মধ্যে না গেলে জামা কাপড়ে ভাইরাস বহনের ঝুঁকি কম, তবে জুতা ঘরের বাইরে রাখার পরামর্শ তাদের। নুসহাত কামাল, যমুনা নিউজ। ইরানে করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তে জানাতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী কামরুজ্জামান নাবিল। নাবিল, আপনাকে স্বাগত। শুরুতেই জানতে চাই, ইরানের সংক্রমণ কিংবা প্রাণহানি কিছুটা কমেছে বলে খবর রয়েছে। কি ধরনের পদক্ষেপে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? জি, ধন্যবাদ আপনাকে। ইরানে আপনি যেমনটি বলছিলেন যে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমছে, তবে আসলে বলা কঠিন যে কবে নাগাদ ইরানে করোনা ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। আমি যে বিষয়টি বলবো পদক্ষেপের বিষয়, সেটি হচ্ছে ইরানে যখন প্রথম করোনা ভাইরাস আসে অর্থাৎ 19শে ফেব্রুয়ারি, সে সময় কিন্তু 2 থেকে 3 দিনের মাঝেই কিন্তু ইরানের সরকার এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিতে সমর্থ হন এবং এর মাঝেই কিন্তু 2 থেকে 3 দিনের মাঝে ইরানের বিভিন্ন প্রদেশের যে চিকিৎসক এবং নার্স রয়েছেন তারা কিন্তু করোনা ভাইরাস নিয়ে একটি স্বচ্ছ ধারণা এবং তাদের মাঝে কিন্তু স্বাস্থ্য দিক নির্দেশনা এবং প্রোটোকল পৌঁছানো হয়। আরেকটি বিষয় যেটি বলবো সেটি হচ্ছে ইরানের জনগণের জনসচেতনতা। সর্বশেষ খবরে বলা হচ্ছে ইরানের জনগণ প্রায় 60 থেকে 70 ভাগ কিন্তু বাসায় অবস্থান করছেন। অন্যদিকে যে বিষয়টি বললেই নয় সেটি হচ্ছে ইরানের বিভিন্ন প্রদেশের 90টি কেন্দ্রে প্রতিদিন 12,000 করে করোনা রোগীদের কিটের মাধ্যমে টেস্ট করা হচ্ছে, যেটি করোনা রোগীদের থেকে আলাদা করতে অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করছে।
এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ জানতে চাই, বিশ্বের বাকি উন্নত দেশগুলোর মতো ইরানও তাদের নিজস্ব ভ্যাকসিন তৈরি কিংবা সেটা পরীক্ষার চেষ্টা চালাচ্ছে কিনা? যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রথমত ভ্যাকসিন তৈরির বিষয়টি একটি দীর্ঘমেয়াদী এবং বাজারে আসার বিষয়টি দুঃখিত বাজারে আসার বিষয়টি কিন্তু একটি দীর্ঘমেয়াদী সময়ের বিষয়। সেক্ষেত্রে ইরান এখানে গবেষণা করলেও ইরান বেশি গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে যে কিভাবে এই মুহূর্তে করোনা মৃত্যুর হার কমানো যায়। সেক্ষেত্রে প্লাজমা থেরাপির বিষয়টি জানাতে চাই। সেটি হচ্ছে ইরানের গবেষকরা জানিয়েছেন যে এই প্লাজমা থেরাপির মাধ্যমে প্রায় 40% মানুষের মৃত্যু হার কমানো সম্ভব হয়েছে করোনা রোগীদের। এছাড়াও যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে স্টেম সেলের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার বিষয়টি। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে ইরানের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন ওষুধ দিয়ে করোনা রোগীদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, যাতে করে আসলে বোঝা যায় যে আসলে কোন ওষুধটি বেশি কার্যকরী ভূমিকা রাখছে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে। কামরুজ্জামান নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। 6 মাসের কম যাদের চাকরির বয়স তাদের ছাঁটাই করছে কিছু তৈরি পোশাক কারখানা। সাভার আর আশুলিয়ার এসব কারখানা থেকে শ্রমিকদের ফোন করে অব্যাহতি দিচ্ছে মালিকপক্ষ। অভিযোগ আছে বকেয়া পরিশোধ ছাড়াই চাকরিচ্যুত করা হচ্ছে কর্মীদের। চলতি করোনা ছুটিতে বড় সংকটে পড়েছে তৈরি পোশাক শিল্প। অনেক কারখানা বন্ধ, অনিশ্চিত এ খাতের লাখো শ্রমিকের জীবিকা। সবশেষ এর সাথে যোগ হয়েছে কর্মী ছাঁটাই। কোনো কারণ উল্লেখ ছাড়াই আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিকদের মোবাইলে ফোন করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, মেটানো হচ্ছে না বকেয়া বেতন। রাশেদ বলতেছেন? হ্যাঁ। আপনাদের তো আসলে যাদের বয়স 2 মাসের কম বা 2-3 মাস, তাদের আসলে আমরা ওই আপাতত তাদের চাকরি না করার সিদ্ধান্ত নিচ্ছি, কারণ যেহেতু অর্ডার নেই। এটা আসলে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত প্রত্যেকেরই আমাদের মেনে নিতে হবে, বুঝলেন না? বলে যে তোমার হলো চাকরির জয়েন হলো 3 মাস চলছে, তার জন্য তোমাকে ছাঁটাই করা হইলো। এপ্রিলের 14-15 তারিখের ভিতরে তারা ফোন দিয়া বলতেছে যে তোমাদের ছাড়াই করতেছি। রুম ভাড়া দেওয়ার সমস্যা হবে, খাওয়া খরচের সমস্যা হবে, চলার সমস্যা হবে, সব দিক দিয়ে আমার এখানে সমস্যা হবে। কোনো দোকান বাকি দিতেছে না, বলতেছে কি যে এই দোকানে আর কি রুমে বসে আগে 3 মাস রুম ভাড়া দিয়ে নাকি আমরা বের হবো। সময় যত যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে ছাঁটাই করা শ্রমিকের তালিকা। মালিকদের এমন আচরণকে নতুন ষড়যন্ত্র বলছেন এক শ্রমিক নেতা। বকেয়া বেতন পরিশোধ করা হয় নাই, এই বকেয়া বেতন পরিশোধ না করা এবং গার্মেন্টস শ্রমিকদের মোবাইল ফোনের মাধ্যমে চাকরিচ্যুত করা সহ যে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হচ্ছে, এটা এক ধরনের ষড়যন্ত্র। সরকারকে বেকায়দা ফেলার জন্য এই ধরনের ষড়যন্ত্র করছেন বলে আমার মনে হচ্ছে গার্মেন্টস মালিকরা। দুর্যোগকালে সহায়তার বদলে ফোন করে এভাবে শ্রমিক বেকারের ঘটনাকে বেআইনি বলছেন আইনজীবীরা। ফৌজদারি অপরাধের দণ্ডপ্রাপ্ত হলে অথবা ধারা 24 অনুযায়ী অসদাচরণের জন্য নোটিশ ছাড়াই ছাঁটাই করা সম্ভব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছাঁটাইগুলো কোনোটাই এইসব কারণে হচ্ছে না। বিশেষ করে বিজিএমএ ও বিকেএমএ অন্তর্ভুক্ত নয় যেসব কারখানা, সেখানে শ্রমিক ছাঁটাই বেশি হচ্ছে। শিল্প পুলিশ বলছেন এভাবে শ্রমিক ছাঁটাই বন্ধে তারা বিশেষ পদক্ষেপ নিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে হেল্প করে অনেকগুলো এগুলো বন্ধও করে দিয়েছি। আমাদের নলেজে যেগুলো আসছে সাথে সাথেই আমরা পদক্ষেপ নিচ্ছি যাতে করে শ্রমিক ছাঁটাই এখন না হয়। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। করোনা ঝুঁকি নিয়েই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্তদের সেবা দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা। তাদের অভিযোগ, সংক্রমণের সংখ্যা থাকলেও দেয়া হয়নি সুরক্ষা সরঞ্জাম। তবে সিভিল সার্জনের দাবি, প্রতিটি ক্লিনিকেই সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম। করোনা আতঙ্কে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কমেছে রোগীর চাপ, কিন্তু উল্টো চিত্র কমিউনিটি ক্লিনিকগুলোতে। বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকেই রোগীর চাপ বেড়েছে। যারা সেবা নিতে আসছেন তাদের বেশিরভাগই জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত। ওষুধের জন্য আসছে, কাশ, সর্দি বা শরীরের ব্যথা। শহরেও যাইতে পারি না, এমন এই কাউন্সিলের ক্লিনিকে আসি। জ্বর সর্দি হলেই এখানে ক্লিনিক চলে আসে। সংক্রমণের ঝুঁকি নিয়েই সেবা দিচ্ছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। তাদের অভিযোগ, এখনো সুরক্ষা সরঞ্জাম পাননি তারা। আমাদের নিরাপত্তা সামগ্রী না থাকাতে আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যেই সেবা দিয়ে আসতেছি। পিপি, মাস্ক, গ্লাভস বা কোনো সরঞ্জামাদি আমরা এখনো পাইনি। বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক ঝুঁকির মধ্যেই আছি। আমাদের পরিবার অনেক চিন্তায় থাকে আমাদের নিয়ে। আমাদের যদি এই অবস্থায় পিপিগুলো দেওয়া যাইতো তাহলে আমাদের সেফটির জন্য, নিজের সেফটির জন্য
ভালো হতো আর কি। তবে স্বাস্থ্যকর্মীদের অভিযোগ সত্য নয় বলে দাবি সিভিল সার্জনের। প্রতিটি কমিউনিটি ক্লিনিকেই সুরক্ষা সামগ্রী সরবরাহের দাবি তার। কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে যারা আছে যাকে সিএসসিপি বলা হয়, তাদের প্রত্যেকের কাছেই আমরা মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার, এই যে পার্সোনাল প্রোটেকশন যে জিনিসগুলো, এগুলো কিন্তু তাদেরকে দেয়া আছে এবং তারা এই তাদের নিজস্ব সুরক্ষা মেনটেন করেই কিন্তু তারা রুগী দেখছে। ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ১৪৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। পানির সংকট কাটছে না চট্টগ্রামে। পর্যাপ্ত পানি না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। চট্টগ্রামে ওয়াসার দাবি, ঘন ঘন হাত ধোয়া সহ করোনা সতর্কতায় পরিচ্ছন্নতার কাজেই প্রতিদিন গড়ে খরচ হচ্ছে বাড়তি 7 কোটি লিটার পানি। তারপরও রমজানে চাহিদা আরও বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। সপ্তাহে মাত্র একদিন পানি পায় চট্টগ্রামের হালি শহরের আই ব্লক এলাকার বাসিন্দারা। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াসার উপর ক্ষুব্ধ এই এলাকার সাধারণ মানুষ। শুধু হালি শহর নয়, বন্দর, পতেঙ্গা, বাকুলিয়া, পাহাড়তলী, অলঙ্কার সহ বেশ কিছু এলাকায় এখনো ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক নয়। রমজান মাসেও এই ধরনের পানি সংকটের ফলে ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। যারা ভিতর আছে তারা তো একদমই পায় না। মেন লাইনে যারা আছে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে হয়তো সপ্তাহে যে শিডিউলটা আছে হয়তো কোনো সময় পায়, কোনো সময় পায় না। প্রত্যেকদিন আসে না, কদিন পর প্রতিদিন রাতে আসে, তো কদিন এদিকে উর্গু থাকবো। 6 মাস থেকে পানি পায় না, সপ্তাহে একদিন একটু আসে। 3 দিন আমাদেরকে শিডিউল মতো দেওয়ার কথা, কিন্তু সেই শিডিউল মতো পানি আমরা পাচ্ছি না। একদিকে গৃহস্থালীর নানা কাজে যেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে, অন্যদিকে তীব্র গরমে পানি সংকটের কারণে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে। এখন যদি বিশুদ্ধ পানি সরবরাহ যদি না করতে পারে ওয়াসা, তাহলে তো মানুষ বারবার হাত ধুতে পারবে না। পানির জন্য মানুষ ফাঁক পরিষ্কার থাকতে পারছে না, পানির জন্য মানুষের নামাজ কালাম করতে পারছে না, পানির জন্য আমরা মেয়েরা রান্না আমাদের হচ্ছে না। ঘন ঘন হাত ধোয়ার ফলে চট্টগ্রামে প্রতিদিন অতিরিক্ত পানির প্রয়োজন হচ্ছে 7 কোটি লিটার। এখন ওয়াসার উৎপাদন ক্ষমতা বেড়ে 37 কোটি 30 লাখ লিটারে দাঁড়ালেও গ্রাহক চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কয়েকটি এলাকায় ভোগান্তির কথা মেনে নিয়ে ওয়াসা জানালো, সাধারণ ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় পানি সরবরাহ চালু রেখেছে তারা। গ্রাহকের সুবিধার্থে আগামী জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই দেওয়া যাবে বিল। আমরা ফুল প্রেসারে পানি সরবরাহ করতে পারছি না, কারণ আমাদের পুরাতন লাইনগুলো এখনও চেঞ্জ হয় নাই। পুরাতন লাইন চেঞ্জ হইতে আরও 1 বছর সময় লাগবে। 2022 সাল থেকে আমরা ফুল প্রেসারে পানি দিতে পারবো। এ অবস্থায় পানির অপচয় কমাতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানালেন ওয়াসা কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজন নগরবাসীর সচেতনতা। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। উত্তরে শুরু হচ্ছে বোরো ধান কাটা মাড়াই। এজন্য এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে শ্রমিক। এতে সহযোগিতা করছে প্রশাসন। গন্তব্যে পৌঁছার পর প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাদের থাকার জায়গা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। পুরো ব্যবস্থাপনায় খুশি শ্রমিক, কৃষক। নওগাঁ থেকে শফিক ছোটনের রিপোর্ট। তারা করোনাকালের শস্য যোদ্ধা। কৃষকের পাকা ধান কেটে দিতে এসেছেন উত্তরের শ্রমিক উদ্বৃত্ত বিভিন্ন জেলা থেকে। নওগাঁয় বোরো ফসল তুলতে শ্রমিক আসতে শুরু করেছে, কিন্তু তাতেও দুশ্চিন্তা কাটছে না কৃষকের। শ্রমিক আসতে শুরু করছে, কিন্তু এখনো তো সঠিক পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবল হচ্ছে না। এই আকাশের দুর্যোগে যদি ঠিক মতো ধান না ঘর করতে পারে, ধান সম্পূর্ণ মাঠেই থেকে যাবে। এইটা আমাদের সবচেয়ে বড় কষ্ট। এটা শ্রমিকরা বলছেন, বিভিন্ন জায়গা লকডাউন থাকায় পরিবহন সংকট দেখা দিয়েছে। চাইলেও অনেকে ফসল কাটায় যোগ দিতে পারছে না। পাবনা থেকে আমাদের মনে করেন মেম্বার চেয়ারম্যানের সই লিছে, তারপরে সাইড দিছে, ওখানে জায়গায় জায়গায় দেখতেছে। সমস্যা মানে পুলিশ চেক করছে, আমরা কাগজ দেখাতে চলে যাচ্ছি। আমাদের বাল বাচ্চা ধান না কাটলে কি খাওয়া বাঁচবে স্যার, তার কারণে আমরা এদিকে আইছি। 80 বছর 40 জন, 30 জন, 25 জন করে লোক আসি। এবার আমরা বর্তমানে আছি 15 জন। এবার গাড়ির সংকট, গাড়ি ভাড়া পাই না, ভাঙে ভাঙে আসতে হচ্ছে। শ্রমিকদের আসা যাওয়ায় সহযোগিতা করছে প্রশাসন। হোটেল রেস্তোরাঁ বন্ধ, তাই পথেই খাবার দেয়া হচ্ছে। থাকার জন্য খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক তারা যেন ঠিকমতো থাকতে পারে, ঠিকমতো খেতে পারে, এবং যেই বাড়িতে যাবে তাদের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হচ্ছে যে কোনো শ্রমিক ভাই অসুস্থ হলে তাকে আমরা তাকে আইসোলেট করা বা তার চিকিৎসার জন্য ব্যবস্থা করা। 60 থেকে 70,000 শ্রমিক আসবে, তারা যেন সুস্থ থাকে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে একটা চ্যালেঞ্জ যে আমাদের প্রত্যেকটি ধান আমাদের কেটে নিয়ে আসতে হবে। চাষিরা বলছেন, এবার বোরোতে ফলন হয়েছে ভালো। করোনা পরবর্তী খাদ্যাভাব মোকাবেলায় এই ধান সময় মতো ঘরে তোলায় এখন বড় চ্যালেঞ্জ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।
শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে পারছে না শেরপুরের কৃষক। পাকা ধান নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে ঝড়ের পূর্বাভাসে। দ্রুত সময়ে বোরো ফসল কাটতে সহায়তা চাইছে চাষি। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি অন্য জেলা থেকে শ্রমিক আনার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। বোরো ধান পেকেছে শেরপুরের 5টি উপজেলার প্রায় 90,000 হেক্টর জমিতে, কিন্তু কৃষকের মুখে হাসি নেই। করোনার ছুটিতে শ্রমিক সংকট, তাই ঘরে তোলা যাচ্ছে না শস্য। তার উপর দুশ্চিন্তা বাড়িয়েছে ভারী বৃষ্টি আর ঝড়ের পূর্বাভাস। আমাদের কামলা পাওয়া যায় না, যদি ছিল বৃষ্টি পড়ে তা আমাদের ধান সব ধ্বংস হয়ে যাবো ধান, তা আমরা কিভাবে ঘর লমু ধান? ধান হবে কি গেছে ছিলছে যদি পড়ে যায় তাহলে তার মরা। আমরা কি খামো? দেশের মানুষই কি খাবো? আমরা আমার জন্য চিন্তা করি এবং কি দেশের জন্য চিন্তা করি। এখন তো কামলা বেগর এই করোনার কারণে কামলাও পাই না, ধান মনো কাটতে পারি না, এখন কি করবো? সময় মতো ধান কাটতে আর ন্যায্য মূল্য নিশ্চিতে প্রযুক্তিগত সহায়তা চান কৃষক। কামলার বেতন কাটপার গেলে 32,000 টাকা লাগে, তো ওনা যদি আগের কোনো ব্যবস্থা করে দিত মেশিন দিয়া, অন্য অন্য জায়গায় শুনতেছি যে মেশিন দিয়া ফসল কাটতেছে, তাহলে আমরা গেলে হেল্পার করলে আমরা বাঁচতাম। ফসল কাটতে পারতেছি না, ধান হয়েছে 500 টাকা মন, আপনার কামলার বাজার হয়েছে 800। কৃষি বিভাগ বলছে করোনাকালে চাষির জন্য হারভেস্টার মেশিন সহ সব ধরনের প্রযুক্তি সহায়তা নিশ্চিত করা হবে। এবছর আমরা স্থানীয় শ্রমিকের পাশাপাশি আর 32টি কম্বাইন হারভেস্টার এবং 79টি রাইস রিপার আমরা মাঠে কাজে লাগাবো। ফলে আমাদের ধান ঘরে তুলতে কোনো সমস্যাই হবে না এবং স্থানীয় শ্রমিক দিয়েই আমরা আশা করছি আমরা আমাদের সমস্ত ধান ঘরে তুলতে পারবো। এদিকে শ্রমিক উদ্বৃত্ত জেলা থেকে ধান কাটার লোক যাচ্ছে হাওড়াঞ্চলে। চাহিদা জানালে রংপুর বিভাগ থেকে যে কোনো জেলায় শ্রমিক পাঠানোর কথা জানিয়েছে প্রশাসন। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, শেষ করব করোনা আপডেট, তবে তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 2 লাখ ছাড়ালো প্রাণহানি, আক্রান্ত 29 লাখেরও বেশি, নতুনভাবে সংক্রমিত লাখের কাছাকাছি। একদিনে প্রাণ গেছে 6,000-এর বেশি মানুষের। যুক্তরাষ্ট্রে আরও 2,065 জনের প্রাণ গেছে করোনা ভাইরাসে। দেশটিতে মোট প্রাণহানি 54,000-এর অধিক, নতুনভাবে 35,500 সংক্রমিত, মোট আক্রান্ত 9,60,000-এর বেশি। বিশ্বের 5ম দেশ হিসেবে করোনা ভাইরাসে ব্রিটেনে প্রাণহানি 20,000-এর কোঠা ছাড়ালো। একদিনেই মারা গেছেন আরও 813 জন, আক্রান্তের সংখ্যা 1,48,000-এর বেশি, নতুনভাবে সংক্রমিত 5,000-এর মতো। এই ছিল করোনা আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।